প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্রিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের পথে অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। যেই আগামীতে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাচ্ছি, তো এই উত্তরণে আসলে আমাদের যে মর্যাদা তো অবশ্যই বাড়বে, সেই সাথে আমাদের অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন আপনি প্রত্যাশা করছেন? দেখুন, আমাদের অর্থনৈতিক ট্রান্সফরমেশনটা চলছে, গত 2 দশক ধরে হচ্ছে, এবং এটারই ফলশ্রুতিতেই আজকে আমরা উন্নয়নশীল দেশের পর্যায়ে চলে যেতে পারছি। তো আমাদের অনেক ক্ষেত্রেই সামাজিক সূচকগুলোতে, আমাদের দারিদ্র্য বিমোচন কার্যক্রমে, আমাদের যেটাকে বলা হয় মাথাপিছু আয়, সবগুলোতেই বেশ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে গত 5-7 বছরে এটা আরও গতিধারাটা অনেক বেড়েছে। ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ মোটামুটিভাবে এখনকার হিসাবে 2015 সালের তথ্যের ভিত্তিতে যদি করা হয়, তাহলে আমরা 3টে ইন্ডেক্স তারা বিবেচনায় নেয়। একটা হচ্ছে যেটাকে বলা হয় ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, ইভিআই। এটাতে আমাদের ভালনারেবিলিটি অনেক কম এবং আমরা কোয়ালিফাই করে যাচ্ছি খুব ভালোভাবে। আরেকটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স। এটা বেশিরভাগ জিনিস তাকে দেখা হয় যে মানুষের গুণগত মান বৃদ্ধির ব্যাপারে, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কার্যক্রম, এগুলো মিলিয়ে এটাকে বিশ্লেষণ করা হয়। এই বিশ্লেষণেও কিন্তু বাংলাদেশ মানে যে বেঞ্চমার্ক আছে তার চাইতে ভালো করছে। কাজে এটাতেও আমরা উত্তরণ করেছি, এবং দুটো ক্ষেত্রেই যদি উত্তরণ হয় 3টের মধ্যে, তাহলেই কিন্তু তারা বাংলাদেশকে তখন রিকমেন্ডেশন করে দেবে। এবং যেহেতু এখন আর কোনো মিটিং হচ্ছে না, মিটিংটা হবে 2018 সালের মার্চ মাসে, সেই মিটিংয়ে এই ডিক্লারেশনটা আসবে। আমরা এটাও আশা করছি যে 2018 সালে যখন তারা বসবে, তখন তারা 2016 সালের ডাটা নিয়ে বিবেচনা নেবে। এই দুটো খাতে আমাদের আরও উন্নতি হবে। এবং তাছাড়াও যেটাকে বলা হয় জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, সেটাতেও আমরা পার পেয়ে যাব। সেখানেও আমাদের ওই যেটা 1200 যে লেভেলটা আছে, 1240 মনে হয় $42, সেটাকে আমরা ছাড়িয়ে যাব। এটা ক্যালকুলেট করা হয় অন্য একটা মেথডে, যেটাকে বলা হয় ইন্ডেক্স মেথড। গড় নেওয়া হয় গত কয়েক বছরের, অ্যাডজাস্ট করা হয় সেটাকে অন্য এক্সচেঞ্জের দিয়ে রিয়েল টার্মসে। এসব করার পরে যে নাম্বারটা আসে, সেই নাম্বারটা 1240 মতো হয় বা 42 মনে হয়। সেটা ক্রস করে যাব আমরা যদি 2016 সালের ডাটা ব্যবহার করা হয়। কাজে আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে যে 18 সালে যখন তারা মিটিংয়ে বসবে, ইউএন কমিটি, তখন আমরাই বাংলাদেশ হয়তো একমাত্র দেশ যেটা হতে পারে যে প্রত্যেকটা 3টে ক্রাইটেরিয়াতেই একসাথে তারা উত্তরণ ঘটবে, এবং সেটা একটা সম্মানজনক দিক বলে মনে করি। এখন পর্যন্ত এলডিসিতে কতগুলো দেশ রয়েছে? এখন এলডিসিতে সংখ্যা অনেক কমে গেছে। ইভেন এশিয়াতে খুব কম দেশই আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এখন তারাও কিন্তু এই মানে এক ধাপ আগে আছে, তাদেরকে রিকমেন্ড করা হয়েছে অলরেডি। নেপাল, ভুটান, তাদেরকেও রিকমেন্ড করা হয়েছে। কাজে বাংলাদেশ পিছিয়ে থাকবে এটা তো ভাবা যায় না। কিন্তু আমি মনে করি যে এখানে একটা এক ধরনের আমাদের তথ্যগত কারণে হয়তো আমাদের আরেকটু আগে হলেই ভালো হতে পারতো হয়তো। তো যাই হোক, আমরা আগামীতে খুব শীঘ্রই নেক্সট রাউন্ডেই আমরা চলে যাব। কারণ এশিয়াতে কিন্তু এখন আর খুব বেশি দেশ নাই, হয়তো ক্যাম্বোডিয়া আছে, হয়তো লাওস থাকতে পারে। এই প্রক্রিয়াটা একটু বলবেন যে আমরা 18 সালে যে আমরা যে অনুমোদন যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে তারপরের স্টেপগুলো কি আসলে? এখানে যেটা করা হয় একটা মানে কি বলে বাই ডিজাইন, যে একটা দেশকে যখনই রিকমেন্ড করা হচ্ছে যে এই দেশের গুণগতভাবে এখন আর সব নিচু আয়ের দেশ নয়, এটা এখন উন্নয়নশীল দেশের পর্যায়ে চলে গেছে, যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়, সেটা তো নেওয়া হয় টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে।
এবং রিকমেন্ডেশনটা করার পরে দুটো ধাপ থাকে। এক একটা ধাপের হচ্ছে 3 বছর, অর্থাৎ তারা আবার 21 সালে আবার একই কমিটি মূল্যায়ন করবে। এটাকে রিভিউ করবে। মূল্যায়ন করে তারা দেখবে যে বাংলাদেশ ঠিক মতো সামনের দিকে যাচ্ছে কিনা, অর্থাৎ কোনো একটা আবার ইন্ডিকেটর পিছিয়ে গেছে কিনা। হয়তো দেখা গেল যে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে আমরা এখন খুব ভালো আছি, 3 বছর পরে যদি দেখা গেল যে খুব বন্যা হলো বা হলো, সাইক্লোন হলো, কোনো কারণে আমরা ভালনারেবিলিটি বেড়ে গেছে আমাদের, ফলে আমরা হয়তো পিছিয়ে যেতে পারি। এই কোনো দেশ যেন পিছিয়ে না যায় সেই জন্য 6 বছরের একটা সময় দেওয়া হয়, অর্থাৎ 6 বছর ধরে তারা সামগ্রিকভাবে সামনের দিকে এগোতে থাকে। তো আমরা আশা করি যে বাংলাদেশের জন্য এটা কোনো সমস্যা হবে না। 18 সালে যখন তারা আমাদেরকে মানে সার্টিফাই করবে যে বাংলাদেশ ক্রাইটেরিয়াগুলো সব ফিল করেছে এবং বাংলাদেশ কোয়ালিফাইড ডেভেলপিং কান্ট্রি হিসাবে, সেই সার্টিফিকেশনটার পরে 6 বছর আমরা সময় পাবো আমাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য। বলছো শুধুমাত্র রিভার্সিবিলিটি ইস্যুটা না, ওটা তারা দেখবে, কিন্তু আমাদের দিক থেকে কী আছে, আমাদের দিক থেকে হচ্ছে যে আমরা যে এলডিসি হিসাবে যেসব বেনিফিটগুলো পাচ্ছি সেই বেনিফিটগুলো কিন্তু আমরা পেতে থাকব। আমরা ফার্স্ট রিভিউ, সেকেন্ড রিভিউয়ের পরে আমরা এলডিসি থেকে বের হয়ে আসবো, আমরা তখন ডেভেলপিংয়ে চলে যাব। তারপরেও সেটা হবে 2024 সালে, তারপরেও আমরা আরও 3 বছর পাবো 2027 পর্যন্ত। এখানে এই সময় 24 থেকে 27 পর্যন্ত, এই সময়টায় কোনো কোনো দেশ হয়তো তাদের যেসব আমাদেরকে বেনিফিট দিচ্ছে প্রত্যাহার করে নিতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা 27 সালে ওটা প্রত্যাহার করবে তারা। জি, স্যার যে বিষয়টি আপনি বলছিলেন যে 2027 পর্যন্ত আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের উন্নয়নশীল দেশে গেলে সেক্ষেত্রে যে এলডিসির যে সুযোগ সুবিধা আমরা পেতাম সেটা আমরা পাবো না। তো এতে আমাদের আসলে তাহলে লাভটা কি? একটা উন্নয়নশীল দেশে গেলে তাহলে তো আমাদের যে সুযোগ সুবিধা আমরা হারাবো, বাজার সুবিধা হারাবো। হ্যাঁ, দেখুন, উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে, আমাদের একটা অভিপ্রায় থাকে, এবং আমরা সম্মান নিয়ে মাথা উঁচু করে বিশ্বের দরবারে যাব, সেটা হচ্ছে বড় কথা। দরিদ্র হিসাবে কেউ বেশি দিন কেউ থাকতে চায় না। তবে একটা জিনিস আছে, দরিদ্র লোকেরা তো দান পেতেই পারে, কিন্তু সেটা কি কাম্য, সেটা কি সম্মানজনক? তা অবশ্যই নয়। কাজে আমরা ওই অসম্মানজনক অবস্থার থেকে থাকবো না, সেটা স্বাভাবিক একটা, আমি মনে করি যে জাতি হিসাবে আমাদের সেই গর্ব থাকা উচিত। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে বা কি ধরনের আমরা প্রভাব আসতে পারে, ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট কী হতে পারে, এটা আমরা সার্বিকভাবে বিবেচনা করা কঠিন, কারণ এটা গবেষণার বিষয়। আমি মনে করি সরকার থেকে এটা পুরোপুরি গবেষণা করা উচিত, যাতে সরকার এই ব্যাপারে পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে পারে একটা দেশকে পরিচালনা করার ব্যাপারে। তবে যেটা খুব ছোটোভাবে বলা যায়, খুব কুইক যেটাকে বলে ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন করলে যেটা বোঝা যায়, তাতে ক্ষতির পরিমাণ প্রায় $1 বিলিয়ন বেশি হবে। 1 বিলিয়ন। শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নই আমাদের $920 বিলিয়ন মিলিয়ন ডলারের মতো আমাদের রপ্তানি সুবিধাটা, রপ্তানি শুধুমাত্র আরএমজি থেকেই আমরা প্রায় $1 বিলিয়ন মতো আমাদের লস হতে পারে 2021 সাল নাগাদ। তো আমি মনে করি যে এটা একটা কম পরিমাণ নয়, এটা একটা বড় পরিমাণ। কাজে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের এক্সপোর্ট সেক্টরকে বিশেষ করে এই বিষয়ে ভাবতে হবে, তাদের প্রতিযোগিতামূলক অবস্থানটা আরও সুদৃঢ় করতে হবে, এবং বাংলাদেশ কিভাবে পরবর্তী ধাপে প্রেফারেন্সিয়াল ট্রেড পেতে পারে, এইরকম প্রেফারেন্সিয়াল ট্রেড হয়তো পাবে না, কিন্তু কিছুটা প্রেফারেন্সিয়াল ট্রেড পেতে পারে, যেটাকে বলা হয় যেমন ইউরোপিয়ান মার্কেটে জিএসপি প্লাস, এবং অন্যান্য মার্কেটের জন্য আছে কিছু কিছু। তো এই জিএসপি প্লাস পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে সে বিষয়ে আমাদেরকে এখন থেকেই ভাবতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যেটা, যে এই যে প্রায় 10 বছরের একটু বেশি সময় আছে 2027 সাল পর্যন্ত, আজকে হচ্ছে 17, কাজে 10 বছর আছে। সেই 10 বছর সময়ের মধ্যে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে এনগেজমেন্ট করতে হবে বিভিন্ন দেশের সাথে বা ট্রেডিং ব্লকের সাথে, যে কিভাবে আমরা সেখানে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস পেতে পারি। হ্যাঁ, বা রিজিওনাল ব্লকগুলোর সাথে করতে হবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হচ্ছে জিএসপি প্লাস, সেটা নিয়ে আলাপ করতে হবে।
আমরা যদি আসিয়ানে ঢুকতে চাই, তাহলে তাদের সাথে আলাপ করতে হবে যে ঢুকতে হলে আমরা কিভাবে ঢুকতে পারবো, কি কন্ডিশনে আমাদেরকে কি ছাড় দিতে হবে, তারা আমাদেরকে কি ছাড় দিবে। তো এগুলো নিয়ে তখন পারস্পরিক আলোচনার ভিত্তিতে এগুলো তখন নেগোশিয়েটেড হয়। কাজে আমি মনে করি যে বাংলাদেশকে এগুলো নিয়ে ভাবতে হবে। যেমন ভিয়েতনাম কিন্তু অনেক দিন ধরেই খুব দক্ষভাবে নিজেদেরকে খুব পরিচালনা করে আসছে। তারা আমেরিকার সাথে ফ্রি ট্রেড করে ফেলেছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড করে ফেলেছে, তারা যেটা হলো না টিপিপি, সেখানে তারা মানে সুবিধা পেত, সেখানে তারা টিপিপি ভিতরেই তারা থাকতো, সেখানকার সুবিধাটা পেত। তো তারা কিন্তু খুব মানে খুব অ্যাক্টিভলি তাদের এই ট্রেড এনগেজমেন্টগুলোকে খুব পরিচালনা করছে। তো আমি মনে করি যে বাংলাদেশকেও আরও দক্ষভাবে তাদের এই ট্রেডের ক্ষেত্রে যে এই চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। এই 10 বছর সময় আছে হাতে। এই সময়ের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিকে রেডি হতে হবে টু ফেস ইনক্রিজ কম্পিটিশন, এবং ইন্ডাস্ট্রিকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য বাজারে কিভাবে ঢোকা যায় বিভিন্ন বাজারে, সে বিষয়ে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের সরকার সর্বতভাবে চেষ্টা করবে। স্যার, বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের সুবিধা, যেহেতু আমরা উন্নয়নশীল দেশে গেলাম, এই মেসেজটা যেহেতু যাবে বিশ্বে, তো সেক্ষেত্রে কি আমরা সেই বেনিফিটটা আমরা পাবো না উন্নয়নশীল দেশের? আমি মনে করি যে এটাই হচ্ছে পজিটিভ সাইড। যেমন উন্নয়নশীল দেশের হলেই একটা আস্থা আসে যে একেবারে হতদরিদ্র দেশ নয়। তো বাংলাদেশের যে ইমেজ প্রবলেমটা আছে সেটা থেকে কাটিয়ে উঠতে কিন্তু এটা বড়ভাবে একটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। কাজেই উন্নয়নশীল দেশ হলে তাহলে আমাদের কী লাভ হবে? আমাদের আত্মগর্ব ছাড়াও আরও অন্যান্য দিক আছে, অ্যাক্সেস টু ফাইন্যান্স। আমরা বিশ্ববাজারে যদি আমরা টাকা ধার করতে যাই, আমরা কিন্তু আমাদের একটা স্ট্যাটাসটা ভালো হবে। 2 নম্বর হচ্ছে যে যেটা বলি যে অন্যরা যদি আমাদের দেশে বিনিয়োগ করতে চায়, তাদের একটা আস্থার সৃষ্টি হবে যে এই দেশটা তো হতদরিদ্র নয়, এখানকার রিস্ক ফ্যাক্টরটা কম, অর্থাৎ যেটাকে আমরা বলি সভরেন রিস্ক, সেই সভরেন রিস্কটা কমে যাবে। আমি মনে করি যে এটা যদি আমরা উন্নয়নশীল দেশে যাই, তখন হয়তো আমাদের যে সভরেন ক্রেডিট রেটিংটা আছে সেটা হয়তো আর একটু গুণগতভাবে আরও উন্নত হবে। তো এগুলো সার্বিকভাবে এটা হলে কি হবে, আমাদের দেশে হয়তো কস্ট অফ বরোইং কমে যাবে, মানে কস্ট অফ বরোইংটা কমে যাবে, সুদের হারটা একটু কমে আসবে, আমাদের দেশে বিনিয়োগকারীরা আসবে, এফডিআই বাড়বে, আমাদের দেশে কর্মযোগ্য সৃষ্টি হতে পারে। এইসব যদি হয় তাহলে কিন্তু আমাদের দেশের যে নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো আছে সেটা কাটিয়ে হয়তো আবার এটা আমরা দেখা যাবে যে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট আরও বেশি হবে। স্যার, আরেকটি বিষয় অনেকে বলে থাকেন যে মানে অর্থনৈতিকভাবে আমরা উন্নয়নশীল দেশে যাওয়ার মতো সক্ষমতা আমাদের আছে কিনা। আমরা দৃশ্যত সূচকগুলোতে নিশ্চয়ই আমরা সেটি উত্তরণ করতে পেরেছি। একজন অর্থনীতিবিদও বলেছেন যে বুড়িগঙ্গার আশপাশ দেখলে মনে হয় না যে আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি, কিংবা আমার মধ্যমায়ের দেশে যাব আর কি। তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে দেখুন, উন্নয়ন একটা প্রক্রিয়া এবং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে অনেক জায়গায় পরিবর্তন হয়, আবার কিছু কিছু জায়গায় পরিবর্তনটা দৃশ্যমান নয়। আমাদের যেমন বস্তি এলাকা, আমাদের ওই বুড়িগঙ্গার পার বা নদী, যে ধরনের দূষণ কার্যক্রম, এগুলো দেখতে মনে হয় যে আমাদের অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। আবার আমরা যখন দেখি আমাদের বড় বড় অট্টালিকা, আমাদের যানবাহন, আমাদের হাইওয়ে, ফ্লাইওভার, তখন আবার মনে হয় যে না, বাংলাদেশ তো বেশ ভালোই করেছে। গ্রামীণ অর্থনীতির দিকে তাকাই, তখন দেখি যে আগে যারা কাপড় পরতে পারতো না, এখন তারা কাপড় পরছে, তাদের স্বাস্থ্য ভালো, তারা জুতো পরছে, তারা স্কুলে যাচ্ছে তাদের ছেলেমেয়েরা। তো এইগুলো স্বাস্থ্যসেবা পাচ্ছে, বাড়ি ঘরের চেহারা পাল্টে গেছে। তো এইগুলো তো আমাদের পজিটিভ দিক। কাজে আমি মনে করি যে আমরা ডেফিনেটলি আমরা ওয়েল কোয়ালিফাইড ডেভেলপিং কান্ট্রি হিসাবে অলরেডি। কারণ বলতে আমি বলবো যে অন্যান্য যেসব দেশ, মিয়ানমার বা নেপাল বা ভুটান বা অনেক দেশ আছে যারা অলরেডি আমাদের চাইতে এক ধাপ আগিয়ে আছে, আমরা কিন্তু তাদের চাইতে পিছিয়ে নেই আসলে। কিন্তু যাই হোক, সামগ্রিকভাবে বাংলাদেশ একটা বড় দেশ, আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেই কারণে হয়তো আমরা ওই ইন্ডেক্সের মেজারমেন্টে কিছুটা পেরিয়ে উঠে নাই। কিন্তু আমি মনে করি যে আমাদের সার্বিকভাবে আমাদের অর্থনীতি অনেক সবল, আমাদের অর্থনৈতিক অনেক গতিশীল, এবং আমাদের সামাজিক কার্যক্রম আমরা অনেক উন্নয়ন করেছি। কাজে আমি মনে করি অনেক দেশের চাইতে
আমরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক এগিয়ে আছি, ভারতের চাইতেও কিছু কিছু ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। কাজে সার্বিক বিচারে আমি মনে করি যে যদিও ইউএনএর সিস্টেমের ওই 3টে ক্রাইটেরিয়াতে আমাদের একটু সময় লেগেছে, অন্যান্য ইন্ডেক্সের ভিত্তিতে দেখলে কিন্তু বাংলাদেশ ওইসব দেশের চাইতে অনেক এগিয়ে আছে। পাকিস্তানের চাইতে আমরা অনেক এগিয়ে আছি, ভারতের চাইতে আমরা কিছু কিছু অনেক ক্ষেত্রে এগিয়ে আছি, নেপাল ভুটানের চাইতে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছি। কিন্তু সব ক্ষেত্রে ওগুলো তো আমরা সব ইউএন তো সবগুলো মেজারমেন্ট নেয় না, সেই কারণে আমরা হয়তো ওদের সাথে ওই সময় আমরা হয়নি। কিন্তু আমি মনে করি যে সামগ্রিক বিচারে বাংলাদেশের অবস্থান অনেক এলডিসির চাইতে, অনেক ডেভেলপিং কান্ট্রির চাইতে, উন্নয়নশীল দেশের চাইতে আমরা কিন্তু ভালো অবস্থানে আছি। জি, স্যার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আসলে এই উন্নয়নশীল দেশে যাওয়ার পেছনে আপনার কাছে কি মনে হয় যে কোন ফ্যাক্টরটা বেশি কাজ করেছে অর্থনীতির দিক থেকে? এখানে দুটো দিকই দেখতে হবে। একটা হচ্ছে যে আমাদের সামগ্রিক যে উন্নয়নের গতিধারা, অর্থাৎ প্রবৃদ্ধির হার, সেটা তো মেজার করা হয়, সেটা আমাদেরকে অলরেডি কিন্তু যেটা আমরা নিম্ন মধ্যমের দেশে কিন্তু চলে গেছি অলরেডি। তো সেটা একটা অর্জন, এবং এটা একটা বড় অর্জন। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা জিনিস কি, বাংলাদেশের প্রবৃদ্ধিটা কিন্তু অনেকখানি যেটাকে বলা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি হয়েছে আমাদের। এর কারণে আমাদের সামাজিক সূচকগুলোতে, আমাদের দারিদ্র্য বিমোচনে, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, এগুলো ক্ষেত্রেও কিন্তু বেশ সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আমরা দেখেছি গত 2 দশকে। তো আমি মনে করি যে এই দুদিক দিয়েই দেখতে হবে। আমাদের উন্নতিটা একটু ব্যাপক, একটু ব্রড বেসড, একটু ব্যাপকভাবেই হয়েছে, কাজে কাউকে বাদ দিয়ে হয় নাই। কাজে এটা আমরা গর্বিত সেই ব্যাপারে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি উন্নয়নশীল দেশেও পরিণত হই, উন্নয়নশীল দেশগুলো কিন্তু একটা বিরাট রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ এখানে ওই 1240 যেটা, হ্যাঁ 1242 ডলারের মতো মেথডে মাথা পিছু আয়, সেখান থেকে এটা আপ টু এটা প্রায় 4000 সামথিং পর্যন্ত। এটা হচ্ছে এই ক্লাসটা, এই উন্নয়নশীল দেশের, এটা মানে আপার ডেভেলপমেন্টে, এটা নিম্ন মধ্যমায়ের দেশ। এটা এই ক্যাটাগরির মধ্যে আমরা এখন ঢুকলাম কেবল। আমাদের এখান থেকে উচ্চ মধ্যমায়ের দেশে যেতে হবে, যেটা সরকার বলছেন যে তারা 2031 সাল নাগাদ যেতে চায়। সেটা একটা খুব, আমি বলবো, মানে উচ্চ আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের তো স্বপ্ন দেখতেই হবে। পৃথিবীতে সবচেয়ে কম সময়ে চায়না এটা পেরেছে, তাদের লেগেছে 17 বছর। আমরা যদি করি, আমাদের 2015 সালে আমরা নিম্ন মধ্যমায়ের দেশে গেলাম। আমরা যদি 31 সালে যেতে চাই, তাহলে 16 বছরে আমাদের করতে হবে। তো দ্যাট উইল বি এ ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু তো দেখা যাক, সেটা সরকার যদি আমাদেরকে সেটা, মানে আমরা যদি জাতি হিসাবে এটা করতে পারি, তাহলে আমরা সবাই সেটা নিয়ে অবশ্যই গর্বিত হব। আমরা চাই এটা হোক, কিন্তু এটা কিন্তু চাইলেই হবে না। এটার পেছনে অনেক কিছু করতে হবে, সরকারকে করতে হবে, এবং সেটা করতে হবে ব্যক্তি খাতকে সাথে নিয়ে, এবং সেই জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এবং যেসব জায়গায় প্রতিবন্ধকতা আছে, আজকেই আমরা এই বিষয়ে আলাপ করছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে নিয়ে, তো যে বিষয়গুলো চলে আসছে, যে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে না পারলে বাংলাদেশি বিজনেস কমিউনিটি এখানে ভালোভাবে বিজনেস করতে পারছে না, বিদেশিরা এখানে আসছে না। এই দুটো প্রতিবন্ধকতা, এই দুটোকেই আমাদেরকে ওভারকাম করতে হবে। বাংলাদেশের টাকা যেন বাইরে চলে না যায়, বিনিয়োগটা এখানেই হয়, এবং বিনিয়োগটা আরও ব্যাপকভাবে হয়। কারণ ব্যাপকভাবে বিনিয়োগ যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও উচ্চতর প্রবৃদ্ধি যেটা দরকার হবে এই 16 বছরের মধ্যে, এটি 10-এর কাছাকাছি লাগবে না আমাদের হিসাবে। যদি সব ঠিক মতো থাকে, যদি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি থাকে, তাহলে 8 থেকে 8.5-এর মধ্যে প্রবৃদ্ধি যদি থাকে, তাহলে আমরা পারবো। কিন্তু এটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই জন্য আপনি যেটি বলছেন যে বেসরকারি বিনিয়োগ অনেক বাড়তে হবে, এবং বিনিয়োগের এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, দক্ষতাটাও বাড়াতে হবে। এবং আরও যে কথাগুলো আমি আজকের আলোচনায়ও চলে আসছিল, সেটা হচ্ছে যে
আমাদের আমরা একটা বিরাট একটা যেটাকে বলা হয় পপুলেশন ডিভিডেন্ড পাচ্ছি, সেই ডিভিডেন্ডটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু হবে না। এবং এটা কাজে লাগাতে হলে ব্যাপক বিনিয়োগ করতে হবে কোথায়? শিক্ষা, স্বাস্থ্য খাতে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা আগামী দিনে শ্রমিক হবে, বাংলাদেশকে চালাবে, পরিচালনা করবে, তারা কিন্তু যেন দক্ষ হাতে সেটা করতে পারে। সেই জন্য ব্যাপক বিনিয়োগ করতে হবে আমাদের এই ক্ষেত্রে, এই সোশ্যাল সেক্টরে, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য খাতে। মানে স্কিল ম্যান পাওয়ারও দরকার, আবার আপনার টেকনোলজির ক্ষেত্রেও আমাদেরকে আরো উচ্চতর টেকনোলজিতে আমাদের যেতে হবে। ওটাকে যেটা বললাম, যেটা বিনিয়োগ, বিনিয়োগটা হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ বিনিয়োগের যদি মাত্রা বাড়ে তাহলে আমরা হাই ক্যাপিটাল ইন্টেন্সিটি ইনভেস্টমেন্ট করতে পারবো, এবং সেটা করতে পারলে তখন একটা লেবারের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। দক্ষ শ্রমিক হলে পরে তার প্রোডাক্টিভ, সে যদি এখন 10টা শার্ট করে দিনে, সে দেখা যাবে যে 50টা শার্ট করে ফেলতে পারবে একই ওই নতুন মেশিনারি দিয়ে। তো এই যে দক্ষতার বৃদ্ধি হবে, তার বেতনটাও কিন্তু তখন 4-5 গুণ বেড়ে যেতে পারে। তো এইটাই হচ্ছে মূল মন্ত্র। খুব সিম্পল বাট স্ট্রেট কথা হচ্ছে যে আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের মজুরিও বাড়বে, তাদের ওয়েলফেয়ার বাড়বে, দেশের উন্নতি হবে। আচ্ছা, এফডিআইও কি সাথে সাথে গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই, অবশ্যই। এফডিআই পৃথিবীর, যদি আমরা আমাদের এখনকার বিশ্বে এশিয়া হচ্ছে সাকসেস স্টোরি, তাই তো? আমরা যদি এশিয়ার দিকে তাকাই, বিশেষ করে ইস্ট এশিয়াতে যে কোনো দেশ ধরি, জাপান যে উন্নতি হলো সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, সেটা কিন্তু এফডিআই ড্রিভেন। তারপর কোরিয়া, তারপর তাইওয়ান, তারপরে আমরা পরবর্তীতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সবগুলোতে কিন্তু এফডিআই একটা বড় রোল প্লে করেছে এবং এখনও করছে। মিয়ানমার যে এখন দ্রুত উন্নতি হচ্ছে, মিয়ানমার যে আমাদের আগে ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসে চলে গেল, কারণ হচ্ছে এফডিআই। ভিয়েতনাম আমাদের চেয়ে অনেক পিছিয়ে ছিল, ভিয়েতনাম আজকে $150 বিলিয়ন এক্সপোর্ট করে, আমরা করি $35 বিলিয়ন। অথচ তারা কিন্তু আমাদের চাইতে অনেক কম এক্সপোর্ট করতো 1990-এর দশকে। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা হলো ভিয়েতনামের, এটা কেন? তার ভিয়েতনামের এক্সপোর্টের 70% আসে বিদেশি বিনিয়োগ থেকে। লক্ষণীয় যে তাদের 150 বিলিয়নের 70% আসে বিদেশি বিনিয়োগ। 30% যদি হয়, সে 30%ও কিন্তু 50 বিলিয়ন। তো 50 বিলিয়ন মানে আমাদের চেয়েও বেশি, অর্থাৎ দেশীয় বিনিয়োগটাও কিন্তু আমাদের চেয়ে বেশি। হ্যাঁ, বিদেশি বিনিয়োগ আসলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। কাজে বিদেশি বিনিয়োগ কিন্তু দেশীয় বিনিয়োগকে আরো, আমরা যেটাকে বলি ক্রাউড ইন করে, আরো বেশি করে নিয়ে আসে, ঘনীভূতভাবে নিয়ে আসে। আসলে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তো আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে আমরা আগামী 16 বছরের মধ্যে একটা এই ধাপ আমরা উত্তরণ করতে পারবো। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।